প্রিয়াম্বল পার্ট। তারপরে থাকে একটা ঘর, একটা ঘরের মধ্যে থাকে এক্সটার্নাল ফাইন্ডিংস, কি কি পাইছো তুমি এক্সটার্নাল, কোনো ইনজুরি পেয়েছো কিনা, হ্যাঁ, বডিটা দেখতে কিরকম ছিল, এগুলার একটা ঘর থাকে। তার ফেসিয়াল অ্যাপিয়ারেন্স অথবা বডি বিল্ড, হ্যাঁ, এগুলা ঘর থাকে। তারপর এক্সটার্নাল কোনো ফাইন্ডিংস আছে কিনা, এটা একটা ঘর থাকে। ওইগুলো যে আমরা মনে করো ইনজুরি আছে কিনা, ওগুলো আমরা যদি থাকে লিখবো, না থাকলে তো লিখবো না। এই পার্ট এক্সটার্নাল ফাইন্ডিংস। তারপর আসো একটা তোমার টেবুলেটেড ফর্মে থাকে যে ইন্টারনাল ফাইন্ডিংস, ইন্টারনালি কি কি ইনজুরি আছে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা ঘর আছে, যে লাংস, হার্ট, ব্রেইন, লিভার, কিডনি, প্রত্যেকটা আলাদা আলাদা ঘর আছে। তো তো আমাকে প্রত্যেকটা কিন্তু অটোপসির সময় দেখতে হয় অর্গান, কিডনির কি অবস্থা, লিভারের কি অবস্থা, হার্টের কি অবস্থা, আমরা দেখে দেখে ওই ঘরে লিখি। তাহলে এক্সটার্নাল ফাইন্ডিংস, ইন্টারনাল ফাইন্ডিংস। দেন তোমার লাস্টে হলো ওপিনিয়ন, একটা ঘর আছে ওপিনিয়ন পার্ট, ঠিক আছে, ওপিনিয়ন পার্ট। তো ওপিনিয়ন এই তার মানে আমরা এখানে বললাম, এই জায়গাতে বলতে হলো যে একজন ফরেনসিক প্যাথোলজিস্ট যখন কোর্টে যায়, সে কি ধরনের উইটনেস হয়, তখন আমাদের আনসারটা হবে স্যার বোথ কমন এন্ড এক্সপার্ট উইটনেস। কিভাবে হলো স্যার, যখন সে ডেড বডিটার পার্টিকুলার্স বললো, ডেড বডিকে তার নেম, এজ, সেক্স, পার্টিকুলার্স অফ দি ডেড বডি যখন বললো, বলার পরে যখন ডেড বডির ফাইন্ডিংস গুলো ডিসক্রাইব করলো, এক্সটার্নাল কি কি ফাইন্ডিংস পাইছে, ইন্টারনাল কি ফাইন্ডিংস পাইছে, তখন সে একজন প্যাথোলজিস্ট হলো অ্যাজ এ কমন উইটনেস। ঠিক আছে, তখন সে কমন উইটনেস। আর যখন সে ফাইন্ডিংস এর উপর ডিপেন্ড করে একটা ওপিনিয়ন দিল, এক্সপার্ট ওপিনিয়ন, তখন সে হলো এক্সপার্ট উইটনেস। কনসেপশন ক্লিয়ার? এটাই বলছে when he narrates the findings on the body, বডিতে কি এক্সটার্নাল ফাইন্ডিংস পাইছে, বডিতে কি ইন্টারনাল ফাইন্ডিংস পাইছে, এটা যখন সে কোর্টে যে বললো, ন্যারেট করলো, তখন he will be considered as a common witness. When he gives an opinion, এই ফাইন্ডিংস এর উপর ডিপেন্ড করে আমার ওপিনিয়নটা কি, ইন মাই ওপিনিয়ন ডেথ ওয়াজ ডিউ টু অ্যাসফিক্সিয়া অ্যাজ এ রেজাল্ট অফ হ্যাঙ্গিং। এগুলো পড়াবো পরে, জাস্ট বলতেছি এটা আমি যে ফাইন্ডিংস পেলাম এটার উপর ডিপেন্ড করে আমি বুঝলাম যে এটা হ্যাঙ্গিং এ মারা গেছে। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তাইলে এইটা যখন আমি বললাম, তখন আমি অ্যাজ অ্যান এক্সপার্ট উইটনেস। ক্লিয়ার সবার? ইয়েস স্যার। ঠিক আছে, তো তোমাদের কোশ্চেনটা হবে এরকম যে কোর্টে যখন একজন প্যাথোলজিস্ট যায়, হ্যাঁ, ফরেনসিক প্যাথোলজিস্ট বা ফরেনসিক প্যাথোলজিস্ট ছাড়াও আদার অনেক কন্ডিশন, যেমন একজন সার্জনও যদি যায়, একটা ইনজুরি কেস, মনে করো একজন আরেকজনকে আঘাত করলো, ইনজুরি করলো, তোমাদের স্যার পড়ানো শুরু করছে ইনজুরি, ঠিক আছে, স্ট্যাব ইনজুরি, তারপর সেটা সার্জারি করলো, পেশেন্টটা ভালোর দিকে, পরে কেস করলো, সার্জনকে কোর্ট থেকে কল করলো, যখন সে পেশেন্টের ফাইন্ডিংস গুলা বলবে, যে তার আমি ইনসাইজ উন্ড পেয়েছি, তার অ্যাব্রেশন ছিল, তার স্ট্যাব উন্ড পেয়েছি, লাইক দ্যাট, এরকম যদি কোনো ফাইন্ডিংস বলে, তখন সার্জনটা কি ধরনের উইটনেস হবে বলো? কমন উইটনেস স্যার। কমন উইটনেস। আর যখন সে এই ইনজুরির উপর ডিপেন্ড করে সে একটা ওপিনিয়ন দিবে এটা কি ধরনের ইনজুরি, তখন সে হলো এক্সপার্ট উইটনেস। ক্লিয়ার সবার? ইয়েস স্যার। ইয়েস স্যার। পরীক্ষার সময় কিন্তু আই বুঝে আমার স্যার ধরবে, স্যারটা প্রিয় কোশ্চেন এটা, হ্যাঁ, যে একটা ফরেনসিক প্যাথোলজিস্ট অথবা একটা সার্জন বা একজন গাইনোকোলজিস্ট, তারা কি ধরনের উইটনেস, তাহলে সে বোথ কমন এন্ড এক্সপার্ট উইটনেস। তোমাকে বলতে হবে স্যার যখন ফাইন্ডিংস গুলা বলে তখন সে কমন উইটনেস, যখন সে এক্সপার্ট ওপিনিয়ন দেয় তখন সে এক্সপার্ট উইটনেস। ক্লিয়ার? ওকে, এরপরে আসো আমরা চলে যাই। আরেকটা তোমার কোশ্চেন আছে যে ক্রাইটেরিয়া অফ এ আইডিয়াল মেডিকেল উইটনেস। একটা আইডিয়াল, এটা হলো থিওরিটিক্যাল, এটা হলো রিটেনের কোশ্চেন বেশি, এটা রিটেনে আসে, ঠিক আছে, ভাইভাতে এটা এত ধরে না। এক আইডিয়াল উইটনেস মানে আমরা কি পড়ছি, যেহেতু তোমরা সবাই ডাক্তার হবা, তা আমরা তো কেস করব না, আমরা তো কেউ লয়ার হব না, তাই না? কিন্তু আমাদের কিন্তু আমাদের জায়গায় ডাক্তারি করার মধ্যে কিছু, এই যে ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে কেউ কাজ করবে, কেউ ফরেনসিক মেডিসিনে কাজ করতে পারে, কেউ সার্জারিতে কাজ করে, কেউ গাইনোকোলজিতে কাজ করতে পারে। এখন গাইনিতে কাজ করলে যে লিগ্যাল কোনো কেস আসবে না এমন তো না। সো আমাকে লিগ্যাল কেসগুলো সবসময় মাথায় রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে কোর্টে আমাকে যে কোনো সময়, হ্যাঁ, এই সার্ভিসটা দেওয়ার জন্য কোর্টে আমাকে যে কোনো সময় আমাকে কোর্ট থেকে কল করতে পারে। সো আমাকে বোথ কমন এন্ড এক্সপার্ট উইটনেস হিসেবে কোর্টে যেতে হতে পারে।
সো এগুলো আমাদের একটু জানতে হয়, অনেক কিছু জানার দরকার নেই। তাহলে একটা আইডিয়াল মেডিকেল উইটনেস যদি কোর্টে যায়, হ্যাঁ, তার ক্রাইটেরিয়া গুলা কি কি, কিরকম থাকা উচিত? যেমন এগুলা রিটেনে আসে, হি শুড বি ওয়েল ড্রেস অ্যান্ড মডেস্ট। সে যাবে একটু, একজন ডাক্তার, সে কোর্টে যাবে, তার ড্রেস আপটা যেন সুন্দর হয়, ঠিক আছে? এখন তোমরা যদি একটা বিয়ে বাড়িতে যাও, হুম, একটা ইনভাইটেশন যদি কোথা থেকে আসে, একটা পার্টিতে যাবা, ইনভাইটেশন আছে। সো তোমরা কি করো? দেখি না এই যে যখন তোমাদের অনুষ্ঠান হয় আনোয়ার খান মডার্নে, সবাই কত সুন্দর করে সাইজে গুজে আসো না? তো একজন ডাক্তারও সেটা বলছে যে কোর্টে যখন যাবে সে যেন ডাক্তার স্মার্ট হয়ে যায়। ঠিক আছে? খুব ভালো একটা ড্রেস আপ করে যায়। ভালো ড্রেস বলতে যে একেবারে মেকআপ দিয়ে যাবে, মহিলা ডাক্তার ফুল মেকআপ দিয়ে যেতে হবে এটা বলে নাই। ওয়েল ড্রেস আপ এ যেতে হবে। ঠিক আছে? শুড অ্যাটেন্ড দি কোর্ট ইন টাইম। এটা আসলে বোঝানোর কিছু না, এগুলো অনেকটা মুখস্থর মতোই। তো একটু জাস্ট একটু বুঝে নেওয়া আরকি। শুড অ্যাটেন্ড দি কোর্ট ইন টাইম। কোর্ট তোমাকে যে টাইমে কোর্টে কল করছে সেই টাইমে যাবা। এটাই উচিত। ডিসিপ্লিন লাইফ মেইনটেইন করা উচিত। আমরা যেমন সবাই সবকিছুতে দেরি করে যাই। একটাই এক্সকিউজ, রাস্তায় যেমন আমাদের বাংলাদেশের ফার্স্ট এক্সকিউজ কি? স্যার রাস্তায় জ্যাম ছিল। তো রাস্তায় যে জ্যাম ছিল, রাস্তায় তো সারা জীবনই জ্যাম থাকে। তো সেইভাবেই তো কোর্টে যাওয়ার জন্য তাকে বের হতে হবে। সে যে ডক্টর যেয়ে যদি বলে যে রাস্তায় অনেক জ্যাম ছিল এজন্য টাইমে আসতে পারি নাই, তাহলে কিন্তু ডাক্তারের একটা ডিসক্রেডিট। সো শুড অ্যাটেন্ড দি কোর্ট ইন টাইম। হি শুড স্ট্যান্ড আপ স্ট্রেইট। যখন উইটনেস বক্সেও দাঁড়াবে, হ্যাঁ? যখন সে ওপিনিয়ন বা ফাইন্ডিংস বলার জন্য উইটনেস বক্সে তাকে ডাক্তারকে কল করবে, হ্যাঁ? সেখানে স্ট্রেইট দাঁড়াবে। হুম? তেরা বেঁকা এগুলা না। সুন্দরভাবে দাঁড়াতে হবে স্ট্রেইট। হি শুড বি রিল্যাক্স, কাম অ্যান্ড নট ফ্রাইটেন্ড। রিল্যাক্স থাকতে হবে, শান্ত থাকতে হবে। ভয় পাইলে হবে না। হ্যাঁ? হি শুড স্পিক স্লোলি, অডিবলি অ্যান্ড ক্লিয়ারলি উইথ অ্যাসুরেন্স অ্যান্ড কনফিডেন্স। সে যে ফাইন্ডিংস গুলা বলছে ধীরে, ধীরে বলবে। স্লোলি। শোনা যেন যায়। হ্যাঁ? ধীরে, ধীরে বলবে। একেবারে আস্তে, আস্তে না যায়, শোনাই যাইতেছে না ফাইন্ডিংস। যেন জাজ শুনতে পায়। একটু লাউডলি বলবে বাট ধীরে, ধীরে। আর ক্লিয়ারলি উইথ অ্যাসুরেন্স। জাজ যেন ক্লিয়ার শুনতে পায় সেভাবে বলতে হবে। উইথ কনফিডেন্স। হ্যাঁ? কনফিডেন্টলি বলতে হবে। সে যে ফাইন্ডিংস টা বলতেছে কনফিডেন্টলি বলতে হবে। He should use simple language and avoid medical terms. সে সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে। মেডিকেল টার্মটা এভয়েড করার চেষ্টা করবে। যতটুকু পারা যায় নিজের ভাষাতে বলা লাগবে, হ্যাঁ? মেডিকেল টার্ম ইউজ করলে তো অনেক সময় তোমার লয়ার বলো বা জাজ বলো সে বুঝতে পারবে না। সেজন্য সিম্পল ল্যাঙ্গুয়েজে সেটা বুঝিয়ে দিতে হবে। আমি যদি এখন সাপোজ একটা বললাম যে গ্রিভাস হার্ট। এখন এটা লয়ের পার্ট, এটা সে বুঝতে পারবে। হ্যাঁ? কিন্তু অনেক সময় অনেক কিছু তো বুঝতে পারবে না। যেমন একটা ইনজুরি বললাম, "This is caused by the" হ্যাঁ? "This is caused by the sharp cutting injury" বা ডাবল এজ পয়েন্টেড শার্প কাটিং ইনজুরি। এইটা বলার থেকে যখন আমি আমার সিম্পল ল্যাঙ্গুয়েজ এ বলব যে এটা একটা চোখা অস্ত্র দিয়া এবং ধারালো অস্ত্র দিয়া এই খুনটা হইছে। আমার মনে হচ্ছে। ঠিক আছে? এটা আরো তাদের জন্য ইজি হবে। আচ্ছা। He should not fumble in reference to the case note records. সে যখন কোর্টে যাবে, কোর্টে যাওয়ার পরে যে কেস রেফারেন্স যেটা, কেস নোট রেফারেন্স যেগুলো বলবে এক্সটার্নাল ফাইন্ডিংস, ইন্টারনাল ফাইন্ডিংস, সে সময় যেন ভীত না হয়। তার কনফিডেন্স থাকতে হবে এবং মানে ফাইন্ডিংস গুলো যেন ভালোভাবে তার জানা থাকে। অসহায়ভাবে যে আমি ভুলে গেছি বা মনে নাই। যেমন পরীক্ষার সময় তোমাদের কোয়েশ্চেন করলাম, জিনিসটা মনে পড়তেছে না। তখন অসহায়ভাবে তাকায় থাকো না? যে স্যার কি হবে এখন? এটার জন্য আবার ফেল করব কিনা? তো এরকম যেন না হয়। কোর্টে গেছে তার ফাইন্ডিংস গুলো সব নলেজ এ থাকতে হবে। He should not underestimate the medical knowledge of the lawyer. কখনো এস্টিমেট করবে না। ঠিক আছে? যে আরে ধুর লয়ার কি আর জানে? তার কোন মেডিকেল নলেজ আছে? মেডিকেল নলেজ তো সব আমার আছে। না। তোমরাও যেমন একটু, একটু পড়তেছো, এখন লিগ্যাল একটা তোমাদের লিগ্যাল প্রসিডিউর এটা টপিকস তো আছে। তুমিও তাহলে একটু লিগ্যাল আ টপিক সম্বন্ধে তোমার কিন্তু একটু ধারণা আছে। এরকম লয়ারদের কাছেও কিন্তু তোমার মেডিকেল বই আছে। ওদের কাছেও কিন্তু রেড্ডি বই তারা ফলো করে। পারিক বই কিন্তু তাদের কাছেও আছে। তারাও যে ওই কেস রিলেটেড, হ্যাঁ? টপিকস গুলা কিন্তু তার আগে পড়ে আসে। যেন ডাক্তারকে ক্রস এক্সামিন করতে পারে ভালোমতো। সো এটা
কখনো চিন্তা করা যাবে না তার তো কোনো মেডিকেল নলেজ নেই, আমি একটা বলে দিলাম বাস হয়ে গেল, যে কোনো একটা ফাইন্ডিংস বলে দিলাম না, সে কিন্তু তোমাকে ওই ফাইন্ডিংস এর উপর জেরা করবে। He should be pleasant, polite and courteous to the lawyer during cross examination. Cross examination বাংলায় আমরা বলি জেরা করা, মানে ক্রস আবার এক্সাম করা। হুম, তাকে জেরার মুখে ফালানো। দেখো না তোমরা এই সিনেমাতে দেখো, ঠিক আছে, এই যে মুভি টুভিতে দেখা যায় যে একজন লয়ারকে তাকে ক্রস করতে থাকে, জেরার মধ্যে করে, জানো, তার কাছ থেকে কোনো ডাউটফুল অথবা কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট যেন বের হয়ে আসে, তাইলে তার পার্টির জন্য সুবিধা। তো এই যখন ক্রস এক্সামিনেশন করবে তখন অনেক আনওয়ান্টেড কোশ্চেন করে লয়াররা, ঠিক আছে, কারণ ডিফেন্স লয়ার যে সে তো তার পার্টির লোককে জিতানোর চেষ্টা করবে, ঠিক আছে, যে খুন করছে তার লয়ার সে চেষ্টা করবে যে ওর খুনটা কিভাবে এটা ঢাকা যায়। তো তোমাকে তোমাকে বলতে একজন মেডিকেল জেরার মুখে রাখবে, ঠিক আছে, তখন এটা বলছে হি শুড বি পোলাইট। তুমি একজন ডক্টর, তোমাকে পোলাইট থাকতে হবে, ব্যবহারটা ভালো করতে হবে। তখন he should address the judge by his proper title such as sir or your honor. তোমার জাজকে অ্যাড্রেস করতে হবে তার যে প্রপার টাইটেল আছে, যেমন ইওর অনার অথবা স্যার। হি শুড নট অ্যাভয়েড এনি কোশ্চেন, তোমাকে যদি কোনো কোশ্চেন করে তুমি সেটা অ্যাভয়েড করতে পারবে না। হি শুড নট আর্গু, জাস্ট ডিসএগ্রি ইফ হি ডাজ নট এগ্রি, ঠিক আছে, এগুলো হলো ক্রাইটেরিয়া, একজন মেডিকেল উইটনেসের ক্রাইটেরিয়া। সে আর্গুমেন্টে যাবে না, হ্যাঁ, যে তুমি বলতে পারো যে আমি এটা এগ্রি করতেছি না, এটা, হ্যাঁ, এতটুকু, কিন্তু আর্গুমেন্টে যাবে না। হি শুড বি conscious and try to answer in yes or no as far as possible. যতটুকু সম্ভব, দেখবা তোমরা ওই সিনেমাতেও কিন্তু দেখায় ইয়েস বলেন, হ্যাঁ বলেন অথবা না বলেন, এক্সপ্লেনেশনও জানতে চায় না অনেক সময়। তাইলে বলছে যে যতটুকু সম্ভব তোমার আনসার ইয়েস অথবা নো তে করা। হি শুড নেভার লুজেস হিজ টেম্পার ইভেন ইন আনওয়ান্টেড কোশ্চেন, কারণ ক্রস এক্সামিন করার সময় অনেক ধরনের আনওয়ান্টেড কোশ্চেন করে লয়াররা। এমনও কোশ্চেন করে যে আপনি তো কোনো ধরনের পোস্টমর্টমই করেন নাই, আমরা তো জানি যে এই পোস্টমর্টমটা আরেকজন করছে, হ্যাঁ, এটার প্রমাণ আপনাদের আছে, এরকম ভাবে অনেক ক্রস এক্সামিনের সময় ডাক্তারকে কিন্তু ট্রিকি ট্রিক্স করে আর কি ডাক্তারের সাথে। তো এই সময় টেম্পার লস করা যাবে না, যে রাগ হয়ে গেলাম, একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ হয়ে গেলে কিন্তু অনেক সময় তোমার ভুল করে ফেলে, ডাক্তার অনেক ভুল করে। তো এগুলো হলো ক্রাইটেরিয়া অফ আইডিয়াল মেডিকেল উইটনেস। বুঝতে পারছো, এগুলো হলো থিওরিটিক্যাল কথা, রিটেন তোমাদের আসে, এটা এত বুঝার কিছু নাই, এটা তোমরা সবাই বুঝতেছো আমি জানি। আর লাস্ট যে পয়েন্ট, এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করে, স্যার এটাও জিজ্ঞেস করে, যারা ভালো পারবে তাদেরকে জিজ্ঞেস করে, ভলান্টারিং অফ ইনফরমেশন। হোয়াট ডু ইউ মিন বাই ভলান্টারিং অফ ইনফরমেশন? এইটা কিন্তু সবার নাই, সব ধরনের উইটনেসকে এটা দেওয়া হয় না, এটা ডাক্তার যারা স্পেশাল উইটনেস, হ্যাঁ, তাদেরকে এই একটা স্পেশাল ফেসিলিটি দেওয়া হয়েছে, গিভেন টু এ মেডিকেল এক্সপার্ট উইটনেস, দ্যাট if he thinks that there is a danger of justice being miscarried owing to the court having failed to elicit some important point, সে যদি চিন্তা করে যে জাস্টিসটা বিপদে পড়ে যেতেছে, মানে ইনজাস্টিস হওয়ার সম্ভাবনা আছে, কেন? কারণ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বের করতে পারে নাই লয়ার, হ্যাঁ, তার লয়ার কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যদি বলতো, জিজ্ঞাসা করতো, তাহলে সে আরো কিছু আনসার দিতে পারতো। ওই যে বললাম এখানে বলতে হয় অনেক সময় ইয়েস অর নোতে, কিন্তু কিছু কিছু পয়েন্ট বলা দরকার ছিল, যেটা বলতে পারলে তোমার জাস্টিসটা সঠিক ন্যায় বিচার হওয়ার চান্স থাকে। তখন হি মে গিভ উইলফুল স্টেটমেন্ট ইন দি কোর্ট, তখন সে স্বেচ্ছায় কোর্টে স্টেটমেন্ট দিতে পারে উইথ দি পারমিশন অফ দি জাজ, তখন জাজের পারমিশন নিয়ে কোর্টে একটা স্বেচ্ছায় স্টেটমেন্ট দিতে পারে। দিস ইজ কল্ড ভলান্টারিং ইনফরমেশন, মানে জাজের পারমিশন নিয়ে সে স্বেচ্ছায় কোর্টকে একটা ইনফরমেশন দিল, যেটা যখন ক্রস এক্সামিন করছে বা আরো কোনো তাকে এক্সামিন করা হয়েছে সেই সময় এই পয়েন্টটা মিস হয়ে গেছিল, যে কারণে তোমার ইনজাস্টিস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কারণ আমরা তো আমাদের মেইন টার্গেটটা কি, হেল্পস দি কোর্ট টু গিভ এ কারেক্ট জাজমেন্ট। সো ইনজাস্টিস হওয়ার সম্ভাবনা থাকে, তখন একজন মেডিকেল এক্সপার্ট উইটনেস জাজের পারমিশন নিয়ে স্টেটমেন্টটা দিতে পারে, এটাকে বলা হয় ভলান্টারিং অফ ইনফরমেশন। ক্লিয়ার? কনসেপশন ক্লিয়ার?
Yes, sir. বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. অসুবিধা নাই তো কারো? No, sir. এরপর আসো এভিডেন্স। Evidence means all legal means which are used to prove or disprove any matter of fact in question in the court of law. ঠিক আছে? তাহলে এভিডেন্সটা কি? All legal means which are used to prove or disprove any matter of fact, যেটা দিয়ে প্রুফ করা যাবে। কোর্টে যে কোশ্চেনটা অ্যারাইজ করছে, হ্যাঁ, যে এই ক্রাইমটার জন্য, হ্যাঁ, কি এভিডেন্স আছে তোমার, এই জিনিসটা দিয়ে প্রুফ করা যাবে এই ক্রাইমটা করছে এই জিনিসটা দিয়ে, এটা একটা এভিডেন্স। অথবা ডিসপ্রুফ করা যাবে। এই যেমন আমি তোমাদের বললাম ছবি তুলে আমাকে পাঠাবা, ছবি তুলা 4 জন আমাকে পাঠাইলা, আমি এখান থেকে পার্সেন্টেজ নিলাম, পার্সেন্টেজ নিয়ে দেখলাম যে সাপোজ একটা আমি তোমাদের বলতেছি একটা রোল, জাস্ট আমি, কেউ যদি এখানে থাকা মনে করো তোমার রোল বলতেছি, জাস্ট একটা কথার কথা, রোল 120 বললাম যে তুমি অ্যাবসেন্ট। ও বললো স্যার আমি প্রেজেন্ট ছিলাম, আমার কাছে এভিডেন্স আছে যে তুমি অ্যাবসেন্ট, এই যে দেখো ছবি, হ্যাঁ, একই এই ডেটের এই সময় ওকে আমি দেখাইলাম ছবি। ও আবার দেখাইলো যে স্যার এই ছবির ওই নিচে আমার রোলটা ছিল, ওইটা ছবির মধ্যে উঠাইতে পারে নাই, এই যে এই তারিখে এই ডেটে স্যার এই যে আমিও ছবি তুলে রাখছি, আমি যে প্রেজেন্ট ছিলাম। তাইলে আমি প্রুফ করতে চাইলাম এই ছবি দিয়ে তুমি অ্যাবসেন্ট, আবার তুমি ডিসপ্রুফ করতে চাইলা যে আসলে তুমি অ্যাবসেন্ট ছিল না, তুমি প্রেজেন্ট ছিল। তাহলে এটা হলো এভিডেন্স। ক্লিয়ার? বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন এভিডেন্স কি কি আছে? ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, হেয়ারসে এভিডেন্স, ফিজিক্যাল অর ম্যাটেরিয়াল এভিডেন্স। অনেক ধরনের এভিডেন্স আছে। প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স, প্রাইমি ফাসা, ওগুলো আমি যাব না। এত ডিটেইলস তোমাদের আন্ডার গ্রাজুয়েশনে লাগে না। যেগুলো পরীক্ষার সময় ধরে আমি সেগুলো নিয়ে বেশি আলাপ করব। বিকজ তোমাকে আমি প্রাইমারি সেকেন্ডারি বুঝাইলাম, ওইটা পড়লা, পরে ওরাল ডকুমেন্টারি এভিডেন্স বলতে পারলাম না। পরীক্ষার সময় তোমাকে বেশি ধরবে মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স কি আছে, ওইটাই বলতে পারলে না, তাহলে তো তোমার পাস হবে না। ঠিক আছে? সো আমি যেগুলো এগুলো বলতেছি এগুলো অন্তত মনে রাখো, পরীক্ষার সময় এগুলোই ধরবে বেশি। ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, হেয়ারসে এভিডেন্স, ফিজিক্যাল অর ম্যাটেরিয়াল এভিডেন্স। তাহলে ওরাল এভিডেন্স কি? When court permits or require in relation to the matter of fact under inquiry, this statement is made. ঠিক আছে? তুমি যে এভিডেন্স, তুমি যে জিনিসটা জানো, এটা কোর্টে যায় যখন এই ফ্যাক্টটা তুলে ধরতেছো, সেটা হলো ওরাল এভিডেন্স। স্যার আমি এটা দেখছি, আমি নিজের চোখে দেখছি এ বি কে, ঠিক আছে, ছুরি দিয়ে আঘাত করছে, এটা আমি নিজের চোখে দেখছি। এটা তুমি কোর্টে যায় যখন স্টেটমেন্ট দিলা, এটা হলো ওরাল এভিডেন্স। ওরাল মানে তোমার ভার্বালি কিছু বলা। ক্লিয়ার? বুঝতে পারছো তো? Yes, sir. Yes, sir. এরপরে আসো ডকুমেন্টারি এভিডেন্স। Any document produced for the inspection of the court in relation to the matter of fact under inquiry. ঠিক আছে? এটা হলো ডকুমেন্টারি এভিডেন্স। তাহলে এনি ডকুমেন্ট, যে কোনো জিনিসই ডকুমেন্টারি এভিডেন্সের কোনো শেষ নাই। এই যে একটা তোমাদের বললাম এই ছবি তুলে রাখলাম, এটা একটা ডকুমেন্ট। যে কোনো জিনিসই ডকুমেন্ট হতে পারে। একটা ইট, ঠিক আছে, পাথর, এটা একটা ডকুমেন্ট। যে কোনো জিনিস, একজন মনে করো একটা ক্রাইম করছে, ক্রাইম সিনে যে সে পাশে কিছু একটা হাতের পাশে পাইছিল, মনে করো একটা গ্লাস, সেই গ্লাস দিয়ে মাথায় বাড়ি দিছে, এই গ্লাসের টুকরা পাওয়া গেছে ভাঙা, ব্রোকেন গ্লাস পিস, সেটা একটা ডকুমেন্টারি এভিডেন্স। ঠিক আছে? যে কোনো, যেটা কোর্টে আমরা দিব, এক্সিবিট করব, প্রদর্শন করব, এটা হলো ডকুমেন্টারি এভিডেন্স। হ্যাঁ, যে কোনো জিনিস হতে পারে ডকুমেন্টারি। তো এখন দেখো ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে আমাদের দেশে, বাইরের দেশে, বহির্বিশ্বে, হ্যাঁ, সব দেশে কিন্তু এই যেমন কি খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টারি এভিডেন্স একটা কি, ভিডিও ক্লিপ, সিসিটিভি ফুটেজ, ফোনের রেকর্ড, এগুলা কিন্তু ক্রাইমের ক্ষেত্রে খুব ভালো ডকুমেন্টারি এভিডেন্স এগুলা। আচ্ছা, এরপরে আসো এখান থেকে যেটা, আচ্ছা ওটা পরে একটু বলি। আর এখানে কি আছে? সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। তো আমাদের এখান থেকে জানতে হবে, যেটা ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে তোমাদের জিজ্ঞেস করবে, আমি তো বললাম যে কোনো জিনিসই ডকুমেন্টারি, কিন্তু আমরা যেহেতু মেডিকেল পার্সন, হ্যাঁ, তোমরা ডাক্তার হবা, ডাক্তার হওয়ার পরে আমাদের ডাক্তারি কোন কোন জিনিসগুলো ডকুমেন্টারি এভিডেন্স, হ্যাঁ, ওটা জিজ্ঞেস করে। হোয়াট আর দি মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স? মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স কি কি আছে? এটা রিটেনেও আসে, মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। এটা একটু পরে বলতেছি।
তার আগে এটার সাথে সাথে কয়েকটা যেগুলো আছে বলে দেই। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স proves indirectly due to presence of evidence at the scene of crime. Disturbance of article due to struggle proves something indirectly. Indirectly, circumstantial মানে আশেপাশে যদি কোনো এভিডেন্স থাকে ওটাকে আমরা বলি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। হ্যাঁ, ডিরেক্টলি না, ইনডিরেক্টলি। যেমন মনে করো একজন সুইসাইড করছে, ওই সিন অফ ক্রাইম ভিজিট করলো, হ্যাঁ, তার তোমার ভিসেরা কালেক্ট করলো, মনে হয়েছে যে এটা পয়জনিং কেস, বিষ খেয়ে আত্মহত্যা করছে। ভিসেরা কালেক্ট করে কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠাইলো। আবার সেদিকে ডেড বডির পাশে দেখা গেল যে ঘুমের ওষুধ, হ্যাঁ, তোমার ঘুমের ওষুধের স্ট্রিপ পড়ে আছে। এই স্ট্রিপের মধ্যে তোমার 5টা পাতা ইনটেক্ট আছে, 7টা পাতার মধ্যে ওষুধ নাই। তাহলে আমরা একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যে সে 70টা ওষুধ খাইছে একটা ধারণা করতে পারি। তারপরেও যে এটা তো অন্য কেউ ফালাই দিতে পারে। হ্যাঁ, এর জন্য আবার তার যে আমরা কোরিলেট করব, এটাও একটা এভিডেন্স। আমার সাথে হলো তোমার যে বললাম কেমিক্যাল অ্যানালিসিসের জন্য পাঠাইলাম, আসলে কি এই ওষুধটা খাইছিল কিনা, এটা আমাদের একটা এভিডেন্স কোরিলেট করার জন্য সুবিধা হবে। এটা হলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। এরপরে আসো হেয়ারসে এভিডেন্স, ইনডিরেক্ট ওরাল এভিডেন্স দ্যাট ইজ হেয়ার্ড ফ্রম আদার্স। হেয়ারসে, হেয়ার মানে হলো শোনা, সে মানে হলো কথা, তার মানে শোনা কথা। এটা একটা ওরাল এভিডেন্সই, কিন্তু এটা হলো নিজে না দেখে নিজে না শুনে আরেকজনের কাছ থেকে শুনছে, শুনে সে কোর্টে একটা এভিডেন্স দিল। আমি নিজ চোখে দেখি নাই, আই উইটনেস না, ঠিক আছে, হ্যাঁ, বাট আরেকজনের কাছ থেকে শুনছে, এটাকে বলা হয় হেয়ারসে এভিডেন্স। এতটুকু বুঝলেই হবে, এগুলো এত বেশি ধরে না। যেটা বলছি মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স, এটাই বেশি ধরবে। ম্যাটেরিয়াল এভিডেন্স, ম্যাটেরিয়াল ইউজ আর প্লেস অ্যাজ এভিডেন্স আর কল ম্যাটেরিয়াল এভিডেন্স। যদি কোনো ম্যাটেরিয়াল থাকে, হ্যাঁ, অথবা এটা ফিজিক্যাল, যদি কোনো ম্যাটেরিয়াল শরীরের মধ্যে পাওয়া যায়, ম্যাটেরিয়াল অর ফিজিক্যাল এভিডেন্স বলি। ফিজিক্যাল এভিডেন্স এটা হলো, মনে করো একটা ডেড বডিতে, আমি সিন অফ ক্রাইম ভিজিট করতে গেলাম, ভিজিট করার মধ্যে দেখলাম যে ছুরিটা পেটের মধ্যেই আছে। এটাকে আমরা বলি ফিজিক্যাল, শরীরের মধ্যে আছে ছুরিটা। হ্যাঁ, এই ম্যাটেরিয়ালটা শরীরের মধ্যে পাওয়া গেছে, এটাকে বলি আমরা ফিজিক্যাল এভিডেন্স অথবা ম্যাটেরিয়াল এভিডেন্স। আর ছুরিটা যদি পেটের মধ্যে না থেকে পাশে পড়ে থাকে, ওটাকে আমরা কি এভিডেন্স বলবো বলো? সার্কামস্টেন্সিয়াল। সার্কামস্টেন্সিয়াল। হ্যাঁ, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। ঠিক আছে, বুঝতে পারছো? জাস্ট এটা একটা ডিফারেন্স। যদি শরীরের কোথাও থাকে একটা বুলেট, আমরা একটা বুলেট পেতে পারি ডেড বডির ভিতরে, এটা হলো ফিজিক্যাল এভিডেন্স। আর এই বুলেটটা ডেড বডিকে এন্ট্রি করে এক্সিট করে সেটা দেওয়ালের মধ্যে যে আটকে আছে, ওটা হলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। ক্লিয়ার? তাহলে এভিডেন্স হলো, আমরা বললাম ওরাল এভিডেন্স, যেটা আমরা কোর্টে যে আমরা একজন মেডিকেল এক্সপার্ট, সে কোর্টে যে যখন এভিডেন্স দিচ্ছি, এটা হলো ওরাল এভিডেন্স। একটা হলো আমি বললাম ডকুমেন্টারি এভিডেন্স। হ্যাঁ, ডকুমেন্ট কোনো যদি কোর্টে জমা দেয়, ডকুমেন্টারি এভিডেন্স। ওই ডকুমেন্টটাই আবার যদি কিছু মনে করো ওই শরীরে পাওয়া যায়, সেটা হলো ফিজিক্যাল এভিডেন্স। আশেপাশে পাওয়া গেছে, ওটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। ওই ডকুমেন্টটা, ওটাকে বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। ঠিক আছে, ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তা আমার কোশ্চেন হলো, আমি পরীক্ষার সময় জিজ্ঞেস করি which one is more important, oral নাকি ডকুমেন্টারি এভিডেন্স? ডকুমেন্টারি। Documentary. না, রং আনসার। Oral. Oral. এখন আবার অর্ধেক চলে গেল ওরালে। কেন ওরাল? তাহলে এক্সপ্লেইন করো। স্যার ওরালে ক্রস এক্সামিন করা যাবে। হ্যাঁ, ওরাল এভিডেন্সে ক্রস এক্সামিন করা যায়, বাট ডকুমেন্টারি এভিডেন্সকে ক্রস এক্সামিন করা যায় না। এখন তুমি বলতে ক্রস এক্সামিন করার কি দরকার স্যার? ক্রস এক্সামিন করলে তো মিথ্যা বলতে পারে। সো ক্রস এক্সামিন করার থেকে, কিন্তু ক্রস এক্সামিন করে মিথ্যা বলবে না সত্য বলবে, এটা তো কোর্ট বের করতে হবে। বাট ডকুমেন্টারি এভিডেন্সের কিছু সমস্যা আছে। সাপোজ ধরো আমি তোমাকে বললাম না যে ভিডিও ফুটেজ থেকে ক্রাইম ডিটেক্ট করে, তাই না? এখন তুমি দেখতেছো একটা মানুষকে ভিডিও ফুটেজে একজন আরেকজনকে গুলি করতেছে, ঠিক আছে? ভিডিও ফুটেজে কি আসবে? একজন বন্দুক তাক করে রাখছে আরেকজনের দিকে গুলি করার জন্য, ঠিক আছে?
সাপোজ গুলিটাও করলো, ভিডিওতে তার ওটা দেখা যাবে না, এত ছোট বুলেটটা গেছে, এখন গুলিটাও করলো, মানুষ আওয়াজও পাইছে, ভিডিও ফুটেজও আছে। এখন গুলিটা এইটা দেখে ভিডিও ফুটেজ থেকে তুমি বললা যে সে ক্রাইম করছে, হইতেও পারে, আবার তো নাও হইতে পারে। আমরা এগুলো সিনেমাতে এখন দেখে তো আরো কত কিছু শিখতেছে, যে ক্রাইম পেট্রোল দেখো, এই যে দেখো সিআইডি দেখো, আদার সিনেমা দেখো কত। তো এখান থেকে আমরা কত কিছু শিখা যায় আসলে। তাইলে দেখো এই যে গুলিটা করলো সে, এই গুলিটা হয়তো তার গায়ে লাগে নাই, কিন্তু আরেকজন পিছের থেকে গুলি করছে, ওইটা ভিডিও ফুটেজে আসে নাই। কিন্তু এই ভিডিও ফুটেজকে কি আমি কোনো ক্রস এক্সামিন করতে পারবো, যে আপনার গুলিটা কি দিক থেকে লাগছিল, কত দূর থেকে আপনার গুলিটা কতটুকু গেছিল? আমি কি ভিডিও ফুটেজকে কিছু ক্রস এক্সামিন করতে পারবো? বলো। No, sir. পারবো না। দ্যাটস ওয়াই, যেহেতু এখানে ক্রস এক্সামিন করা যায় না, এটা তো রংও হইতে পারে। আমার দেখাটা কিন্তু, আমি যে দেখতেছি ঠিকই, কিন্তু এটাই আসলে কাহিনী না, আদার্স অন্য কাহিনী, এটা হইতে পারে। অথবা আদার্স কিছু ব্যাপারও থাকতে পারে। সো এটা ক্রস এক্সামিন করা যায় না। দ্যাটস ওয়াই এটার থেকে ওরাল এভিডেন্স বেশি ইম্পর্টেন্ট। কারণ ওরাল যে পার্সনটা কোর্টে যে সাক্ষী দিচ্ছে, তাকে আমি ক্রস এক্সামিন করতে পারি। ক্লিয়ার? বুঝতে পারছো? এর জন্য আনসারটা হইবে ওরাল এভিডেন্স ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ডকুমেন্টারি এভিডেন্স। লিগ্যালি এটা আমি বলি আর কি। হ্যাঁ, স্যার আই উইটনেসটা কোন ধরনের এভিডেন্স হলো স্যার? কোনটা বুঝি নাই, আবার বলো। আই উইটনেসটা কোন ধরনের এভিডেন্স স্যার? যে দেখলো সে কোর্টে যেয়ে বলবে, তাহলে কোন ধরনের এভিডেন্স হলো? আমি দেখলাম সে ওকে খুন করছে, এ বি কে খুন করছে, তাহলে কি কোন উইটনেস? তুমি আনসার দাও। সার্কামস্ট্যান্সিয়াল স্যার। এই সার্কামস্টেন্সিয়াল তো আসে Oral. না। Oral. আচ্ছা ঠিক আছে, শোনো, যে বুঝে নাই তাকে বুঝতে দাও আগে। হ্যাঁ, সার্কামস্টেন্সিয়াল মানে সার্কামস্টেন্সে যে আমি এভিডেন্সটা পাবো। আমি সিন অফ ক্রাইমে যে দেখলাম একটা মার্ডার হয়েছে বা সুইসাইড হয়েছে বা অ্যাক্সিডেন্টই হইলো, আশেপাশে যদি কোনো কিছু আমার এভিডেন্স মনে হয়, সেটাকে আমি কালেক্ট করলাম, সেটা হলো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। আর তুমি যেটা বলতেছিলা যে আই উইটনেস, আমি দেখছি, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, সেই সময় দেখলাম রাতের বেলা একজন আরেকজনকে ছুরি দিয়ে স্ট্যাপ করছে, আমি নিজের চোখে দেখছি, আই উইটনেস। তাইলে আমি কোর্টে যাই যখন এটা সাক্ষী দিব অ্যাজ এ উইটনেস, তখন আমি দিলাম কমন উইটনেস। উইটনেসকে বলা হলো এটা কমন উইটনেস। আর আমি যে এভিডেন্সটা দিলাম কোর্টে যেয়ে, ভার্বালি আমি কোর্টে যেয়ে সাক্ষীটা দিলাম, এটা হলো কি ওরাল, ওরাল এভিডেন্স। ক্লিয়ার? জি স্যার, আপনি ওরাল এভিডেন্সে বলছেন স্যার ডাইরেক্ট যেটা যেটা ম্যাম ক্রাইম করছে ডাইরেক্ট কোর্টে গিয়ে বলে, ওটা ওরাল এভিডেন্স এটা বলেছিলেন আপনি স্যার। এটাই তো হইলো ক্রাইম করছে মানে কি। एग्जाम्पल सर, বি এ কে मतलब ক্রাইম করে মার্ডার করেছে, আর বি হ্যাঁ, নিজে গিয়ে কোর্টে এভিডেন্স এই দিয়ে দেয় কি আমি করেছি, এই না 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 তাহলে না, না, এটা বলি না, এটা বুঝে। বি এ কে মার্ডার করছে, এখন যে বি এ কে মার্ডার করছে, বি কি বলবে যে আমি মার্ডার করছি? সি দেখছে, সি দেখেছে যে বি এ কে মার্ডার করছে, সি যখন কোর্টে যে এভিডেন্স দিল অ্যাজ এ উইটনেস হিসাবে যে আমি দেখেছি যে বি এ কে মেরেছে, সেটা হলো ওরাল এভিডেন্স। বুঝতে পেরেছো? এটা তো লেখা আছে, ওইটাই কনফিউশন ছিল স্যার। না না, এখন ঠিক আছে, কনফিউশন থাকো, কনফিউশন থাকলে তো ক্লিয়ার হবে। জি কনফিউশন স্যার। থাকলে কোশ্চেন আমাকে করবে, কোশ্চেন করলে তো ক্লিয়ার হবে, কোনো অসুবিধা নাই। স্যার যেভাবে স্যার লেখা আছে স্যার, সার্কামস্ট্যান্সিয়াল এক্সাম্পলে বইতে, ইন কেস অফ অ্যালিজড মার্ডার অফ এ বাই বি এট সার্টেন প্লেস অন পার্টিকুলার ডে হ্যাঁ এন্ড হ্যাঁ, আমি টাইম। জানি বইতে, বইতে তোমাদের একটু কনফিউজ করবে। তুমি তিনটা বই দেখো, তিনটা বইতে আবার কোন জায়গায় সার্কামস্টেন্সিয়াল কি ইনডাইরেক্ট এভিডেন্স বা হিয়ারসের সাথে মিলাই ফেলছে। তা আমি যেভাবে বলতেছি তুমি আমাদের কথার সাথে এভাবে পড়ো, তাহলে হবে। জি আল্লাহ ঠিক হাফেজ। ঠিক হ্যাঁ, আছে এটা বইতে একটু তোমার এক এক বইতে এক এক ভাবে লিখছে। হুম, ওটা দরকার নাই তোমার। স্যার। এখানে যেভাবে আমরা বলতেছি ওইভাবে পড়ো, যেটা সবাই আমরা একসেপ্ট করি ওইটাই পড়ো। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে। এবার আসো মেডিকেল ডকুমেন্টারি।
মেডিকেল যেটা ডকুমেন্টারি এভিডেন্স, আমরা মেডিকেল পার্সনের যে কি কি মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্সের মধ্যে একটা হলো মেডিকেল সার্টিফিকেট, হ্যাঁ, মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল লিগাল রিপোর্টস আর আদার্স। একটা হলো মেডিকেল সার্টিফিকেট, আমরা যে সার্টিফিকেট দেই এগুলা কিন্তু ডকুমেন্টারি এভিডেন্স। একটা বার্থ সার্টিফিকেট দিলাম একজনকে, হ্যাঁ, তার মানে হলো তার জন্ম হয়েছে। আমাদের যে বার্থ সার্টিফিকেট দিলাম সেটার মানে হলো তার জন্ম হয়েছে। একজনকে যদি ডেথ সার্টিফিকেট দেই কোর্টে এটাই কিন্তু ধরে নেওয়া হবে সেই মানুষটা ডেড। তো এগুলো হলো মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। ফিটনেস সার্টিফিকেট, ইলনেস সার্টিফিকেট। তো মনে রাখবা কিভাবে পরীক্ষার সময় তোমরা অনেক সময় বলতে ভুল বলো বা দুইটা বলে ভুলে যাও। তা আমি তোমাদের মনে রাখার একটা সূত্র শিখিয়ে দেই। একটা মানুষ, একজনের জন্ম হবে, জন্মের পর কি হয়, আমরা সবাই দেখো আমাদের সবার জন্ম হয়েছে, আমরা ডে বাই ডে অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে আমরা সুস্থ হই এবং একদিন হয়তো আমরা সবাই মারা যাব, তাই তো? একদিন আমরা সবাই মারা যাব। তাহলে জন্ম হয়েছিল সেটা বার্থ সার্টিফিকেট, অসুস্থ হইলে যে সার্টিফিকেটটা দেয় এটা হলো ইলনেস সার্টিফিকেট, সুস্থ হইলে যে সার্টিফিকেটটা দেয় এটা হলো ফিটনেস সার্টিফিকেট, ঠিক আছে? আর মারা গেলে যে সার্টিফিকেটটা দেয় মানুষ মারা গেলে সেটা হলো ডেথ সার্টিফিকেট। এইভাবে মনে রাখবে। তাহলে বার্থ সার্টিফিকেট, ইলনেস সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, দিজ আর দি মেডিকেল সার্টিফিকেট। এগুলো হলো একটা ডকুমেন্টারি এভিডেন্স, থ্রি টাইপস। একটা হলো মেডিকেল সার্টিফিকেট, সার্টিফিকেটের মধ্যে এগুলো বললাম। এরপরে আসো মেডিকেল লিগাল রিপোর্টস। মেডিকেল লিগাল রিপোর্টস, মেডিকেল লিগাল রিপোর্টস এর মধ্যে কিছু ডকুমেন্টারি এভিডেন্স আছে। যেমন আমি যে পোস্টমর্টম রিপোর্ট দিলাম এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স। আমি রেপ ভিকটিম এক্সামিনেশন রিপোর্ট দিলাম, এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স, ঠিক আছে? ইনজুরি রিপোর্ট দিলাম, যে একজনের ইনজুরি হয়েছে ওই ইনজুরি রিপোর্ট দিলাম, এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স। এজ ডিটারমিনেশন রিপোর্ট, রিপোর্ট অফ ইলিগাল প্রেগন্যান্সি, অ্যাবর্শন, ডেলিভারি, এগুলো হলো মেডিকেল ডকুমেন্টারি এভিডেন্স। হ্যাঁ, এখানে একটা আছে ডাইং ডিক্লারেশন, এটা এটা আদার্স এর মধ্যে আসবে, এটা এখানে না। তো এখানে না। ঠিক আছে? আর আদার্স এর মধ্যে ডাইং ডিক্লারেশন, কেমিক্যাল এক্সামিনার রিপোর্ট, ম্যারেজ সার্টিফিকেট, এগুলো হলো আদার্স। হসপিটাল রেকর্ড, এগুলো হলো আদার্স এর মধ্যে। তাহলে এক নম্বরের তোমরা হলো থ্রি টাইপস, মেডিকেল সার্টিফিকেট, মেডিকেল লিগাল রিপোর্টস আর আদার্স। ঠিক আছে? এখন বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। এটা কিন্তু ইম্পর্টেন্ট এবং এটার থেকে আমি কয়েকটা কোশ্চেন করব। যেমন কোশ্চেনটা এটা তোমাদের মেডিকেল সার্টিফিকেট আর মেডিকেল লিগাল রিপোর্টস এর মধ্যে ডিফারেন্স কি বলো একদম। তোমাদের তো টিউটোরিয়াল ক্লাস হয়ে গেছে। কে পারবা? স্যার রিপোর্ট দিতে হলে স্যার পার্সনটাকে অথরাইজ হতে হবে, আর সার্টিফিকেট দিতে হলে পার্সন অথরাইজ না হলেও চলবে। পারসন অথরাইজ বলতে আবার কি? অথরাইজ পারসন আবার কি? রিপোর্ট দিতে হলে স্যার ওখানে ওপিনিয়ন থাকবে। দিতে হলে ওপিনিয়ন থাকবে, এটা কি না হয় না? কে বিবেক বলছো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুমি তো ক্লাস করছো আগে অনেকবার, তো তোমার কেন ভুল বলতেছো কেন? ওপিনিয়ন থাকবে, সার্টিফিকেটে তো ওপিনিয়ন দিতে পারো ইচ্ছা করলে, অসুবিধা কি? মেডিকেল লিগ্যাল রিপোর্ট দিতে হলে স্যার রিকুইজিশন লেটার লাগবে। হ্যাঁ, রিকুইজিশন লেটার ফ্রম অথরাইজ পারসন। ফার্স্ট মেট যেটা বলছো তুমি, অথরাইজ পারসন লাগবে। অথরাইজ পারসন বললো আর আমি রিপোর্ট দিয়ে দিব, একজন পুলিশ বললো একজনের নিয়ে আইসা আপনি রিপোর্ট দিয়ে দেন, আপনি রিপোর্ট দিয়ে দিব না। রিকুইজিশন লেটার ফ্রম এন অথরাইজ পারসন, একটা রিকুইজিশন লেটার লাগবে, রিকোয়েস্ট লেটার লাগবে। ঠিক আছে? একটা রেপ হইছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা কোর্টের রিকুইজিশন মানে কোর্টের একটা ফর্ম আর কি, পুলিশ থেকে একটা রিকোয়েস্ট লেটার লাগে যে তার পরীক্ষা করা হোক। হ্যাঁ, সেটা ম্যাজিস্ট্রেট, যেমন রেপ ভিকটিমে তোমার ম্যাজিস্ট্রেট অথবা ওসি দেয় একটা রিকোয়েস্ট লেটার, সেই ওসি ম্যাজিস্ট্রেট হলো অথরাইজ পারসন। এখন পোস্টমর্টম করার সময় কিন্তু আমি বলছি, কি বলছি, একটা রিকুইজিশন লেটার কিন্তু লাগে, ওটার নাম কি বলতো?
প্রিরিকুইজিটের মধ্যে বলছি, বলো। চালান। চালান, ঠিক আছে, ডেড বডিটাকে ট্রান্সফার করে নেওয়ার জন্য ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, দেন ওটার অটোপসি করার জন্য একটা রিকোয়েস্ট লেটার, এটা পোস্টমর্টম, এটা হলো চালান। সেরকম রেপ ভিকটিম এক্সামিনেশন লাগে। তো পোস্টমর্টম মেডিকেল সার্টিফিকেট এবং মেডিকেল লিগাল রিপোর্টস এর মধ্যে ডিফারেন্সটাই হলো রিকুইজিশন লেটার ফ্রম এন অথরাইজড পারসন, এইভাবে বলতে হবে। অথরাইজড পারসন বললেও হবে না, রিকুইজিশন পেপার এটা বললেও হবে না, পুরাটা বলতে হবে রিকুইজিশন লেটার ফ্রম অথরাইজড পারসন। তখন জিজ্ঞাসা করবে তোমার যে অথরাইজ, হু ইজ দ্য অথরাইজড পারসন, সেটা হলো পুলিশ অর ম্যাজিস্ট্রেট। Police or not? ঠিক আছে, ক্লিয়ার কনসেপশন? Yes, sir. Yes, sir. তো এটা মনে রাখো। যেমন তোমাদের যেমন একটা বলি, যেমন এখানে আমি তোমাদের দেখো দিছি মেডিকেল লিগাল রিপোর্টস, এজ ডিটারমিনেশন রিপোর্ট আছে না, দেখতে পাচ্ছো? এজ ডিটারমিনেশন রিপোর্ট মানে কি? Yes, sir. মানে হলো বয়স নির্ণয়ের রিপোর্ট। তার বয়স কত এটা বের করার জন্য কোর্ট থেকে আমাদের কাছে পাঠায়, তার বয়স কত বের করে, হ্যাঁ, এজ ডিটারমিনেশন রিপোর্ট। আবার এজ ডিটারমিনেশন সার্টিফিকেটও কিন্তু আমরা দেই। তাহলে এটা কি, এজ ডিটারমিনেশন সার্টিফিকেটটা কি মেডিকেল লিগাল রিপোর্টস এর মধ্যে পড়বে না মেডিকেল সার্টিফিকেটের মধ্যে পড়বে? মেডিকেল Medical সার্টিফিকেট। certificate. মেডিকেল সার্টিফিকেটের মধ্যে, যে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট যেখানে বললাম, ওইখানে এজ ডিটারমিনেশন সার্টিফিকেটও আমরা বলতে পারি। তাহলে এই সার্টিফিকেট আর রিপোর্টের মধ্যে ডিফারেন্সটা কি? রিপোর্ট দিতে হলে রিকোজিশন ফ্রম এন অথরাইজড পারসন লাগবে, আর সার্টিফিকেট দিতে হলে আমার রিকোজিশন দেওয়া লাগবে না। একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, জাস্ট আজকে এতটুকু এখান পর্যন্তই থাকবে। এক্সাম্পলটা এরকম, তুমি একজন ডক্টর, তুমি জব করো, তুমি মনে করো এখন দেখবা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে তোমার ডক্টররা আছে, হ্যাঁ, ওই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আছে যারা ওয়ার্কার, তাদের ট্রিটমেন্ট দেয়। তখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এটাও করতে হয় যে একজন আসলো গার্মেন্টসে চাকরি করবে, তখন তার বয়স হয়েছে কি হয় নাই সেটার একটা সার্টিফিকেট চায় গার্মেন্টস থেকে, যে সে জবের জন্য অ্যাপ্লাই করছে, আমাদের মনে হচ্ছে তার বয়স হয় নাই, হ্যাঁ, এই জবের জন্য সে ফিট না, বা বয়স হয়েছে মনে হচ্ছে কিন্তু দেখে তো মনে হয় বয়স আবার নাও হইতে পারে, এটা কনফার্ম হওয়ার জন্য ডাক্তারের কাছে পাঠাইবে। তো তোমাকে একটা সার্টিফিকেট দিতে হবে। তখন যে বয়স যেভাবে নির্ণয় করে, হ্যাঁ, এজ ডিটারমিনেশন যেভাবে করে, ওইটা আমাদের ওইভাবে এক্সামিন করতে হয়, ওটা আইডেন্টিফিকেশন চ্যাপ্টারে পড়াবো। তখন তুমি অ্যাজ এ ডক্টর তুমি তাকে সার্টিফিকেট দিবা, তুমি তো বলবা না যে হ্যাঁ ঠিক আছে বয়স আমি বের করে দিব, আগে কোর্টে যান, কোর্টে যায়া কোর্ট থেকে অর্ডার নিয়ে আসেন, তাই কি বলবা? সবাই কি বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. এটা কিন্তু বলবা না, তখন তো তুমি অ্যাজ এ ডক্টর একটা সার্টিফিকেট দিবা যে হ্যাঁ আমি এক্সামিন করে দেখছি তার 15 ইয়ার্স এন্ড অ্যাবভ, সো সে ফ্যাক্টরিতে জব করতে পারবে। ওকে, এখন কিছু রিপোর্ট তাহলে কোনটা? এজ ডিটারমিনেশন রিপোর্ট। এজ ডিটারমিনেশন রিপোর্ট কোনটা? যখন সুইসাইড বা হোমিসাইডের ক্ষেত্রে বয়স নির্ণয় করতে হবে, অথবা রেপ, এসব ক্ষেত্রে বয়স নির্ণয় করা লাগে। তোমরা কিছু বছর আগে, 5-7 বছর আগে শুনছো একটা চাঞ্চল্যকর মামলা হয়েছিল, ঐশী, মনে আছে? একটা মেয়ে ঐশী, স্যার জি Yes, স্যার। sir. Yes, sir. তার আমাদের দেশে ঐশী তার বাবা এবং মাকে হত্যা করে, মনে আছে? শুনছো না? স্যার Yes, sir. Yes, sir. ওই ক্ষেত্রে পাঠানো হয়েছে আমাদের ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টে এই মেয়েটার বয়স কত। কোর্ট থেকে একটা রিকোয়েস্ট লেটার পাঠানো হয়েছে তার জানার জন্য যে এই মেয়েটার বয়স কত। সেখানে কিন্তু কোর্টের রিকোয়েশন আছে যে বিকজ তোমরা আইডেন্টিফিকেশন চ্যাপ্টারে পড়বা, যদি 18 ইয়ার্স, তোমাদের তো জুভেনাইল অফেন্ডারে বলছিও, বিলো 18 ইয়ার্স হয় কারো বয়স, হ্যাঁ, এই মেয়েটা যদি বিলো 18 ইয়ার্স হতো তাহলে কিন্তু তার শাস্তি হতো না, তাকে পাঠানো হতো কারেকশন অ্যাকশন স্কুলে। তাই তো, কারেকশন অথবা রিফরমেটরি অথবা বোস্টাল স্কুলে। আর এই মেয়েটারই যদি 18 ইয়ার্স হয়ে যায়, এখন ওই মেয়েটার পরে ফরেনসিক মেডিসিনে মনে হয় থেকে তোমার এজ ডিটারমিনেশন করে 18 ইয়ার্স এন্ড অ্যাবভ হয়েছিল, তো সেটা যদি হয় তাহলে কিন্তু তার আবার লিগ্যাল প্রসিডিং সিস্টেম আলাদা, তখন কিন্তু তার শাস্তি হবে লাইফ লং ইমপ্রিজনমেন্ট, ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে, ইট ডিপেন্ডস অন ক্রাইম, হ্যাঁ, ওগুলো সব বিবেচনা করে যেটা কোর্ট সিদ্ধান্ত নেবে, বাট তার শাস্তি ডেথ সেন্টেন্স পর্যন্ত হতে পারে যদি মার্ডার কেস। সো আমি এটাই বলতেছি, দেখো এইজ ডিটারমিনেশনটা কত বড় ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এইজ ডিটারমিনেশন রিপোর্ট হবে যখন কোর্ট থেকে আমাদের রিকোয়েস্ট লেটার পাঠাবে, তখন এটাকে আমরা বলবো রিপোর্ট।
আর সার্টিফিকেট যখন বলবো কখন, যখন তোমার কোনো রিকোয়েজিশন লেটার প্রয়োজন নাই, তখন তুমি একটা সার্টিফিকেট দিবা। তোমার কাছে আসছে স্যার আমি অসুস্থ, আপনি আমাকে একটা সার্টিফিকেট দেন, এটা একটা এভিডেন্স যে আমি অসুস্থ ছিলাম, এই সার্টিফিকেট দিয়ে আমি 7 দিনের ছুটি নিব, জব করতে যাইতে পারি নাই, আমার ছুটি গ্র্যান্ট হবে। তোমরা স্টুডেন্টরা 5 দিন 1 মাস ধরে ক্লাসে আসলা না, জিজ্ঞেস করলাম কেন আসো নাই, তোমাকে জিজ্ঞেস করলাম কেন আসো নাই, তুমি বললে স্যার আমি তো অসুস্থ ছিলাম। আমি তখন বলবো যে তুমি যে অসুস্থ ছিলা তোমার কোনো মেডিকেল সার্টিফিকেট আছে? তখন তুমি আমাকে দেখাইলা যে স্যার এই যে আমি অসুস্থ ছিলাম, এই আমার মেডিকেল সার্টিফিকেট, আমি এতদিন পর্যন্ত ট্রিটমেন্টে ছিলাম, ডাক্তার আমাকে এই যে মেডিকেল সার্টিফিকেট দিছে, তাইলে তোমার ওই লিভটা গ্র্যান্ট হইলো। তুমি যে এতদিন ধরে ছুটি আসতে পারো না, ক্লাস করতে পারো না, সেজন্য তুমি যে অ্যাপ্লিকেশন করছো এটা গ্র্যান্ট করা হলো। এটা একটা ডকুমেন্টারি এভিডেন্স, মেডিকেল ডকুমেন্ট। ক্লিয়ার? সবার কনসেপশন ক্লিয়ার হয়েছে তো এবার? Yes, sir. Yes, sir. মেডিকেল রিপোর্টের Yes, মধ্যে sir. আর আদার্স এর মধ্যে একটা হলো ডাইং ডিক্লারেশন। ডাইং ডিক্লারেশন এখন এইটা নেক্সট ক্লাসে আবার শুরু করব। ওকে, আজকে এতটুকুই থাকবে। নেক্সট বৃহস্পতিবার আমি তোমাদের ক্লাস নেব। ওকে, সবাই আল্লাহ হাফেজ। Assalamu alaikum, Yes, sir. sir. Assalamu Thank you, alaikum, sir. sir. Assalamu alaikum. Thank you, sir. ওয়ালাইকুম আসসালাম।